প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমাদের পরিবারের পরিজন সবাইকে নিয়ে সুরক্ষিত আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের পাঠ্য বইয়ের নিম গাছ গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম। অবশ্যই তোমরা সেই ক্লাসটা দেখেছ এবং বই থেকে বইটা পড়েছো ভালো করে এবং বুঝেছ। আজ তোমাদেরকে যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করব সেই প্রবন্ধটির নাম হলো উপেক্ষিত শক্তির উদ্বোধন। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের লেখায় সামাজিক অত্যাচার, পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার পাওয়ার কারণে তাকে বিদ্রোহী কবি বলা হয়েছে। লেখকের জীবন বৃত্তান্ত জানতে হলে তোমাদেরকে অবশ্যই লেখক পরিচিতিটা ভালো করে পড়তে হবে। তাহলে তোমরা কি করতে পারবে, সেখানে লেখকের জন্ম, মৃত্যুর তারিখ, তার জন্মস্থান কোথায়, তার শিক্ষা জীবন সম্পর্কে, কর্মজীবন সম্পর্কে, তার সাহিত্যকর্ম, এমনকি তার বাবা মায়ের নামও তোমরা জানতে পারবে, যা তোমাদের জ্ঞানমূলক বা বহু নির্বাচনী প্রশ্নের সহায়ক হবে। একটা কথা কি, বাংলা সাহিত্যটা এমন একটা বিষয় যা প্রতিটা লাইন না পড়লে, না বুঝলে তাহলে তুমি কোনো প্রশ্নের উত্তরে সঠিকভাবে দিতে পারবে না। তাই তোমাকে প্রতিটা লাইন ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি এই বিষয়ের যে কোনো উদ্দীপকের যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি সঠিকভাবে তার উত্তরটা তুমি লিখতে পারবে। তাহলে এবার আসি, আমরা বলতেছি যে উপেক্ষিত শক্তির উদ্বোধন। এখানে লেখক উপেক্ষিত শক্তির উদ্বোধন বলতে কি বুঝেছেন? উপেক্ষিত শক্তির উদ্বোধন বলতে এখানে দিন আনি দিন খায়, অর্থাৎ যারা এই যে যাদেরকে বলা হয়েছে যে কৃষক, শ্রমিক, দিন মজুর, এই খেটে খাওয়া অবহেলিত মানুষের শক্তির উদ্বোধন মানে শক্তির জাগরণ করাকে এখানে বুঝিয়েছেন। তোমরা এদিন বলেছিলাম যে প্রতিটা লাইন যদি না বুঝো তাহলে তোমরা সঠিক প্রশ্নের উত্তরটা দিতে পারবে না। তাই তোমরা বইটা খোলো, দেখো। এই তোমাদের উপকৃত শক্তির উদ্বোধনের প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার দুটি লাইন আছে, যেটাকে বলে হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এখানে হে মোর দুর্ভাগা দেশ বলতে দেশের দুর্দশাগ্রস্তের অবস্থাকে বোঝানো হয়েছে। তারপরে দেখো, তারপরে লাইনে আসো, আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করে, অথচ আমরা তাহাদিকে উপেক্ষা করিয়া আসিতেছি। সে হইতেছে আমাদের দেশে তথাকথিত ছোট লোক সম্প্রদায়। আর এই ছোট লোক সম্প্রদায় কে নাম করেছে জানো? সেটা হলো আমাদের অভিজাত গর্বিত সম্প্রদায়ের লোক। দেখো, নতুনের আহ্বানে দেশের মুক্তির আকাঙ্ক্ষায় সমাজে উপস্থিত কিন্তু নতুন করিয়া দিন বোঝানো হয়েছে। আর দেখো, অভিজাত গর্বিত সম্প্রদায় তারা এই উপেক্ষিত, যারা অবহেলিত সেই মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা কি করেছে, তাদেরকে
নামকরণ করেছে যে তারা ছোট লোক সম্প্রদায়। আসলে ছোট লোক সম্প্রদায় বলতে কোনো কিছুই নাই। তারপর দেখো, তোমরা যদি এই অভিজাত গর্বিত সম্প্রদায় আর ছোট লোক সম্প্রদায়, এই দুইটা সম্প্রদায়ের অন্তর যদি কোন একটা যন্ত্র দিয়া তোমরা পরীক্ষা করো, দেখতে পাবে এই ছোট লোকের অন্তরে কাচের ন্যায় স্বচ্ছ, আর এই স্বচ্ছ অন্তর এমন সরল মুক্ত উদরপ্রাণ হয়েও তারা কিন্তু কোনো কাজে অংশগ্রহণ করতে পারে না। কারণ সে বেচারারা জন্ম থেকে তারা অবহেলিত। এই অবহেলিতর কারণে তারা ঘৃণা উপেক্ষায় হয়ে নিজেরা এত নিজেদেরকে সংকুচিত করে রেখেছেন যে তারা এটা ভুলে যে আমরা তো মানুষ, আমরা তো একই আল্লাহর সৃষ্টি, তারা যে মানুষ হইবার সমান অধিকার আছে তা তারা ভুলিয়ে যায়। কেন? ও জন্ম থেকে তারা বুঝিয়ে আসছে তারা তো ছোট লোক সম্প্রদায়, তারা অন্য কোনো কিছুই করতে পারবে না, ভালো কিছু কাজে অংশগ্রহণ করতে পারবে না। আর ভালো কাজে যদি কোনো কিছু অংশগ্রহণ করতে তারা এগিয়ে আসে, কেউ যদি এগিয়ে আসে, তাহলে সে অভিজাত সম্প্রদায়ের লোকেরা তাদেরকে এমন কথা দিয়ে, যাকে বলে মিষ্টি ছুরি, মিষ্টি ছুরি বুঝতে পারছো, মানে মুখে মধুর অন্তরে বিষ, এমন ভাবে কথাগুলি বলে যে তাদেরকে আর সামনের দিকে অগ্রসর হতে দেয় না। ওই তারা মাথায় আঘাত পেয়ে তারা তাদের ব্রেনে এমন ভাবে এফেক্ট করে সেই কথাগুলি, তারা তখন আর তাদের কাজে আর যেতে পারে, সামনের দিকে অগ্রসর হতে পারে না। তাহলে এই যে এই হতবাদ দিকে আমরা, এই সত্যিকারের মানুষ দিকে আমরা যদি এরকম অবহেলা করিয়া চলিয়াছি, তাহলে আমাদের দেশে তো অধপতন আসবেই। দেখো, আমাদের দেশের জনশক্তি বা গণতন্ত্র গঠিত কিভাবে পারবে? কারণ দেশ লইয়ে তো দেশ, মানে অধিবাসী লইয়ে দেশ এবং ব্যক্তির সমষ্টিত জাতি। আর সেই জাতিকে, সে দেশকে যদি সকলে বুঝতে না পারে, তাহলে আমরা তো উন্নতির আশাই করতে পারি না, বা আকাশে অট্টালিকা নির্মাণের কথা আমরা চিন্তা করতে পারছি না। এখানে বলতেছে যে একটি দেশের নাগরিকই সেই দেশের প্রাণ। নাগরিক শূন্য কোনো দেশে দেশ কল্পনা করা যায় না। আর একটি একটি করে ব্যক্তি বা লোক নিয়েই জাতি গঠিত হয়, যাদের বৃহত্তর চেতনা ও দৃষ্টিভঙ্গি একই থাকে। তারপর দেখো, আমরা সেই অভিজাত সম্প্রদায়ের লোকেরা কি করি, ওই জাতিদের কি করি, তাদের দুর্গতির কথা বুঝি, দুর্গত লোককে বুঝাতে পারি, তাদের দুর্ভাগ্যের কথা বলিয়া আমরা কাঁদতেও পারি, কিন্তু কার্যক্ষেত্রে নামিমার শেষ শক্তি তাদের নেই। এটা একদম সত্য কথা, এটা তোমরা বুঝো। কাজে তোমাদের এই দেশকে, জাতিকে উন্নত করিবার আশা ওই এক কথাতে শেষ হইয়া যায়। কিন্তু যদি একবার এই জনশক্তিকে, কোন জনশক্তি, ওই উপেক্ষিত মানে অবহেলিত সে যে জনশক্তিকে তোমরা যদি একবার তাদেরকে আপন করিয়া লও, ভাই ভাই বলে আলিঙ্গন করো, তাদেরকে একটু মিষ্টি কথায় বুক ভরা ভালোবাসা দিয়ে যদি তাদেরকে ডাকো, দেখবা শত বছরে তোমরা যা কিছু করতে পারো না, একদিনে সেই কাজ তোমরা করতে পারবে। এই কথা হয়তো তোমরা বিশ্বাস করবে না, একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়ে দেখো, তিনি ভারতের কি অসাধ্য সাধন না করিতে পারিয়াছেন। তাহলে মহাত্মা গান্ধীকে, মহাত্মা গান্ধী হলো যে, তিনি হলেন যে, তিনি ভারতের জাতির জনক, অহিংস আন্দোলনের প্রতীকী। তার নেতৃত্বে অহিংস আন্দোলনে ব্রিটিশদের ভারতবর্ষ ত্যাগ করিতে বাধ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে তিনি যদি এমন করিয়া প্রাণ খুলিয়া তাদের সুখে দুঃখে সমান ভাগিদার না হতেন, তাদেরকে বুকের রক্ত দিয়ে তারা একবেলা যদি খেতে না পারত, তিনিও উপোস থাকতেন, এটা তাহলে আজ মানে উপবাস থাকতো, ইহা অত্যন্ত, এবং তাদেরকে আপন করিয়া তুলিতেন, তাহলে আজ তাকে কে মানিত? তার কোনো আভিজাত্যের গৌরব ছিল না, কোনো পদ মর্যাদার অহংকার ছিল না,
অনায়াসে তিনি প্রাণের উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য সে ছোট লোকদের বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন। সেই আহ্বানে জাতিভেদ নাই, নেই কোনো ধর্মভেদ, সমাজভেদ। সে যে ডাকার মতো ডাকা, যে ডাকার আহ্বানে কেউ সাড়া না দিয়ে থাকতে পারে না। তাই তোমাদেরকে বলি, এমন করিয়া ডাকো, এমনই করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো, মানে জাগরণ করো। তাহলে তোমরা কি করবে? দেখিবে দেশের যুগান্তর আনিবে, অসাধ্য সাধন করিবে। ইহাদিকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ বলিয়া ঘৃণা করিবার তোমাদের কি অধিকার আছে? এটা তো আত্মা ধর্ম নয়। তাহলে দেখো, এই আত্মা, তোমার আত্মা মানে ছোট লোক সম্প্রদায়ের আত্মা আর অভিজাত শ্রেণীর আত্মা মতই ভাস্বর, আর একই মহাত্মার অংশ। তোমার জন্মগত অধিকার থেকে এতই বড়? কথায় আছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তাহলে লক্ষ্য করো, এই যে অনেক সময় দেখা গেছে অনেক অভিজাত সম্প্রদায়ের লোকের সন্তানেরা বখাটে হয়ে যায়, তারা সত্যিকারের মানুষ হতে পারে না। কিন্তু আবার যে ছোট লোক সম্প্রদায়দেরকে আমরা অবহেলা করেছি, তাদের সন্তানও মহৎ মানুষের মতো তারা কি করতে পারে? অনেক কিছু তারা সৃষ্টি করতে পারে। তাহলে এবার কল্পনা করে দেখো দেখি, তোমরা এখন ছোট লোকদেরকে যেভাবে তোমরা অবহেলা করছো, একবার সে পর্যায়ে তোমাকে দাঁড়া করাও, তাহলে দেখবে তুমি কি শিউরে উঠবে না? তোমার গা কি শিউরে উঠবে না? এত দুঃখ, এত কষ্ট, এত নির্মম মনের যে অত্যাচার, সেটা কি তোমরা বুঝতে পারবে না? তাহলে দেখো, তাহলে আমরা যদি গান্ধীজির মতো এই পতিত চন্ডাল লোকদের ভাই বলিয়া তাদেরকে বুকে করিয়া আপন করিয়া লইতে পারি, তাদের মতো যদি দিন বসন করিয়া প্রাণ সংযোগ করিয়া উচ্চস্বরে তাদের সাথে আসিয়া দাঁড়াইতে পারি, তাহলে বিশ্ব তোমাদেরকে নমস্কার করবে। নমস্কার মানে তোমাদেরকে সালাম করবে, শ্রদ্ধা করবে। তাহলে আসো আমরা সেই উপেক্ষিত ভাইদের হাত ধরে আজ সমস্বরে উচ্চ কণ্ঠে আমরা বোধনবাসী সুর দিই। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ? কোনো দুঃখ, কোনো দৈন্যতা, কোনো লজ্জা, কোনো ক্লেশ, কোনো কিছু নেই। আসো, আজ আমরা সবাই সমান। তাহলে এই প্রবন্ধটিতে লেখকের কি পরিচয় পাওয়া হয়েছে? এই প্রবন্ধটিতে লেখকের সাম্যবাদী চিন্তাধারার পরিচয় পেয়েছি আমরা। তাহলে এই সাম্যবাদী চিন্তাধারার পরিচয়টা কি? তোমরা এই পাঠটি পড়ে এর সাম্যবাদী চিন্তাধারার সাথে পরিচয় লাভ করবে। তাহলে সাম্যবাদী চিন্তাধারা বলতে লেখক জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ইত্যাদির বিভেদ মন থেকে ঝেড়ে বাইরে এসে শান্তি ও মানবিক সমাজ গঠনের জন্য সবাইকে আহ্বান করেছে। আরেকটা দেখো, এই যে আমরা আত্মশক্তি সম্পন্ন জাতি রাষ্ট্র গঠনের মনীষীদের অবদান সম্পর্কে তোমরা জানতে পারবে। যেমন বিশ্বের বুকে মর্যাদাবান রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীগণ আমরণ সংগ্রাম করে গেছেন। তাদের নির্দেশিত পথে যদি আমরা অনুসরণ করি, চলতে পারি, তবে আমাদের জাতীয় রাষ্ট্রীয় জীবনের সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। আর তোমাদেরকে একটা বলেছিলাম না যে আত্মমর্যাদা মানে যাদেরকে বলা হয় যে কি বলা হয়েছে যে আভিজাত্য গর্বিত সম্প্রদায় বলতে কি, সেটা তোমরা বুঝতে পারবে। যে গর্বিত সম্প্রদায় বলতে ওই তাদেরকে বোঝানো হয়েছে যারা ওই অবহেলিত মানুষদেরকে ছোট লোক সম্প্রদায় বলে কি করেছেন? নামকরণ করেছেন। তাহলে এই পাঠটি পড়ে, প্রবন্ধটি পড়ে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো, বুঝতে পেরেছো। তাহলে আমাদের মনে একটা রাখতে হবে, আমাদের মনে সবসময় সাম্যবাদী চিন্তাধারাটা মনে রাখতে হবে। তাহলে আজ পাঠটি এখানে শেষ করলাম। আগামী ক্লাসে আবার আসবো, দেখা হবে।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই ফাঁকে তোমরা উপকৃত শক্তির বাড়িতে ভালো ভালো মানে বেশি বেশি করে পড়বে। যেখানে যে কোনো সমস্যা থাকুক আমার সাথে যোগাযোগ করবে, তাহলে আমি সেটা তোমাদেরকে বুঝে দিতে চেষ্টা করব। ধন্যবাদ।